হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে ছাবা বলে একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ মুভি রিলিজ হতে চলেছে। এই সিনেমাটা নিয়ে কথা বলবো, যার টিজার গতকাল লঞ্চ করা হয়েছে। সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে হচ্ছে ভিকি কৌশল, অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং রশ্মিকা মান্দানা। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা বলো, আর তার সাথে একটুখানি আমরা ট্রেলারের মেন বিষয়বস্তু সেই নিয়ে একটু ব্রিফ আলোচনা করবো অবশ্যই। তো ট্রেলারটা দেখুন। আমার এটা মূলত ছত্রপতি সম্ভাজি মহারাজ, যিনি শিবাজি মহারাজের জ্যেষ্ঠ পুত্র এবং শিবাজি মহারাজের পরে যিনি সিংহাসনে বসেছিলেন, তার কেরিয়ারের ওপরে নির্মিত একটি সিনেমা, যেখানে ভিকি কৌশলকে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা রোলে দেখতে পাচ্ছি। এবং এই ট্রেলারটাতে মূলত আমরা দুজনকেই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিকি কৌশল আর একটা হচ্ছে অক্ষয় খান্না। তো ভিকি কৌশলকে আমি যদি বলি, ভিকি কৌশলের কথা আলাদা হবে। ভিকি কৌশল কিন্তু নিজের দেখবেন যে কটা যেরকম টাইপের সিনেমা সে করছে, কখনো সে উড়ির মতো সিনেমা করছে, কখন আবার একদম রোমান্টিক জায়গায় গিয়ে যে লাস্ট যে সিনেমাটা সে করলো আপনার ওই সিনেমাটার মতো করছে। তো বিভিন্ন রকম সে ট্রাই করছে, ঠিক আছে। তো এখানেও তাকে একটা আমরা একেবারে ডিফারেন্ট রোলে আমরা তাকে দেখতে পাচ্ছি। ব্যাড নিউজের মতো সিনেমা যখন সে করছে, তাকে একদম আমরা রোমান্টিক মুডে দেখতে পাচ্ছি। উড়ির মতো সিনেমা তাকে আমরা হার্ড করে অ্যাকশন টাইপেরও দেখতে পাচ্ছি। তো ডিফারেন্ট জিনিস, আমি সবসময় বলি যে ডিফারেন্ট জিনিস ট্রাই করা উচিত, এবং এই ডিফারেন্ট জিনিসটাকে যখন দর্শক খাবে না, তখনই সে কিন্তু সুপারস্টার এই জায়গাটায় উঠতে পারবে। এবং এখানে তাই কিন্তু ডিফারেন্ট রোলে দারুণ লাগছে। প্লাস এখানে আমি মেনলি বলবো যে সাউন্ড ডিজাইনিং আর তার সাথে অ্যাকশনের সিনগুলো যেভাবে করেছে এবং যেভাবে সেটাকে মিক্সড আপ করেছে, সেটা কিন্তু দারুণ লাগছে। এখানে যখন সেই নোংরের মতো একটা জিনিসকে ঘুরিয়ে মারছে, আর সেই সময় যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসছে, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করছে প্রত্যেকটা সিনে। সেখানে বিকির চিল্লানোর ওই সিন হোক, বা সেই ফার্স্টের দিকে একটা সেই বড় কাঠের জিনিস নিয়ে সবার উপর ঝাঁপিয়ে পড়ে, সেই জিনিসটাও মানে যে ছাওয়া মানে হচ্ছে বাঘের বাচ্চা। এবার ছত্রপতি শিবাজি মহারাজকে আমরা বাঘ বলি, তার ছেলে। তো সেই যে বাঘের বাচ্চা, তার মধ্যে সেই বাঘ ব্যাপারটা আছে, এবারে সে একাই অ্যাকশনের ওপরে ভারী। এটা যদি আপনারা সম্ভাজি মহারাজের জীবন স্টোরিও দেখেন, লাইফ স্টোরিও দেখেন, তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন যে কেন তিনি তাকে বাঘ বাচ্চা, কেন তাকে ছাওয়া বলা হয়। সেই জিনিসটা কিন্তু খুব ভালো তার লাইফে। তাকে যেভাবে মারা হয়েছিল, তাকে সে যেভাবে একা ফাইট করেছিল এতজনের সাথে, তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখা যায়। তো ওভারঅল বিকে কিন্তু দারুণ লাগছে। আর একটা যা মেনশন করতে, অক্ষয় খান্নাও লাস্ট কয়েকটা সিনেমায় দারুণভাবে, যেমন ঢিসুমে বলুন, দৃশ্যম 2-তে বলুন, তাকে কিন্তু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে আওরঙ্গজেবের ক্যারেক্টারটা কিন্তু তাকে বেশ ভালো মানাচ্ছে, যদি এখানে তার রোল একদমই কম, বা যেটুকু দেখা যায় তাকে মানিয়েছে। এবার দেখা যাক যখন ট্রেলার আসবে তখন আরও ভালোভাবে বোঝা যাবে সে তার ক্যারেক্টারটাকে কতটা এক্সিকিউট করতে পারছে, ঠিক আছে। তো এটাই ট্রেলারটা আমার ভালোই লেগেছে, এই টিজারটা আমার ভালোই লেগেছে। এবার দেখা যাক যে যখন ট্রেলার আসবে তখন সেটা কীরকম হয়। এবার যদি আমরা একটু এই মারাঠা হিস্ট্রি নিয়ে একটু ব্রিফ আলোচনা করি, তাহলে আমরা দেখবো যে এই মারাঠাদের নিয়ে দেখুন বিভিন্ন জায়গায় অনেকে তাদের খুব অত্যাচারী বলে, স্পেশালি বাংলা, বিহার, উড়িষ্যায়। তারা একটা সময় মানে তাদের রাজত্বের শেষের দিকে, যখন আমাদের এখানে মুর্শিদ কুলি খা বা আলীবর্দী খা এরা যখন রাজত্ব করছে সিরাজদৌল্লার সময়, এটা কিন্তু বাংলায় অকথ্য অত্যাচার চলেছে। মানে নির্বিচারে যাকে বলে মানুষ মেরেছে, বর্গিহানা যেটাকে বলতো, নির্বিচারে তারা মানুষ মেরেছে, রেপ বলুন, বিভিন্ন কাজ, তারা নোংরা কাজকর্ম, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, গ্রামের পর গ্রাম লুট করে নেওয়া প্রচুর করেছে। মানে তাদের সময় মানে বাংলাকে একদম বর্ধমান বলুন, মেদিনীপুর বলুন, এইসব জায়গাগুলোকে পুরো শ্মশান বানিয়ে দিয়েছিল এরা। তো এরকম অনেক হিস্ট্রি তাদের আছে, শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায়, দিল্লি বলুন, মিডল ইন্ডিয়া বলুন, সেসব জায়গাতেও তারা প্রচুর অকথ্য অত্যাচার চালিয়েছে তাদের রাজত্বের শেষ দিকে, বা যখন তারা একদম মানে কী বলবো সিংহাসনে বসে আছেন, তাদের রাজারা পুরো ইন্ডিয়ার অধিপতি, মুঘলরা তাদের অধীনে। মানে যে সময়টা মানুষের মধ্যে অহংবোধ জন্মায়, সেই সময়টার কথা বলছি আমি। সেই সময় তারা প্রচুর অত্যাচারী। সেই সময় আমাদের বাংলায় আপনারা ছোটোবেলায় শুনেছেন যে একটা ছড়াও আছে যে বর্গি এলো দেশে, ঠিক আছে। তো ওই ছড়াটা ওই সময় থেকেই চালু হয়েছে, ঠিক আছে। বাট এই যে মারাঠাদের যে রাইজিংয়ের টাইমে যাদের যে মোটো ছিল, শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ, এদের যে মোটো ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল। আমি অবশ্যই এটা মেনশন করতে হয়, এই তাদের মোটোটা কিন্তু খুব ভালো ছিল। তারা মুঘল আমলে যে টর্চার হচ্ছে সেখান থেকে একটা স্বাধীন রাজ্য গঠন করা, একটা ইউনাইটেড ইন্ডিয়া গঠন করা, এটাই তাদের লক্ষ্য ছিল। ইউনাইটেড ইন্ডিয়া গঠন করা না, ইউনাইটেড মারাঠা কিংডম গঠন করা, এটাই তাদের লক্ষ্য ছিল একটা। সেই লক্ষ্যেই কিন্তু শিবাজি মহারাজের লড়াই, সেই লক্ষ্যে সম্ভাজিদের লড়াই, সেই লক্ষ্যে শাহুজির লড়াই, এদের লড়াই ছিল। বাট শিবাজি মহারাজ, আমার মনে হয় পার্সোনালি এটা, যে শিবাজি মহারাজকে যতটা না ফেস করতে হয়েছে, সে যতটা মানে শিবাজি মহারাজ অবশ্যই চতুর বুদ্ধির লোক ছিল, বাট শিবাজি মহারাজকে এই কিংডমটা এস্টাবলিশ করতে যতটা ফেস করতে হয়েছে, পরের এই 9-10 বছর যখন সম্ভাজি সিংহাসনে ছিলেন 1680 থেকে 1689 পর্যন্ত, এই সময়টা কিন্তু মোস্ট টাফেস্ট টাইম ছিল। এবং সম্ভাজি নিজের প্রাণ দিয়ে কিন্তু এই দায়িত্বটাকে পালন করেছে।
কারণ শিবাজি মহারাজের পরেই কিন্তু ঔরঙ্গজেব একটা বিশাল পয়েন্ট পেয়ে গেছিলো 1680 পরে, যে মারাঠা কিংডমকে এবার শেষ করে দিতে হবে, দখল করে নিতে হবে। তো সেই লক্ষ্যে সে একের পর এক হামলাও করেছে মারাঠা কিংডমের উপর, কিন্তু সম্ভাজি কিন্তু প্রত্যেকটা মারাঠা মুঘল যে ইনভেড হয়েছিল সেগুলো কিন্তু আটকেছে, প্লাস নতুন টেরিটরিও কিন্তু সে জয় করেছে, ঠিক আছে। এরপরে 1689-এ ব্যাটল অফ ওয়াই এরকম কিছু একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি নিজেরই কিছু মন্ত্রীর ষড়যন্ত্রের ফলে ধরা পড়ে যান এবং তারপরে তাকে খুবই বাজেভাবে তাকে মারা হয়েছিল, তার দুটো চোখ গেলে দেওয়া হয়েছিল, তার জিভ কেটে নেওয়া হয়েছিল এবং মারা যাওয়ার পরে তাকে তার সারা শরীরকে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকেও একজন সম্ভাজি মহারাজের শরীরের এই টুকরোটা নিয়ে প্রতিষ্ঠিত করেছিল মূর্তি হিসাবে, দাহ করেছিল, তারপরে সেখানে মূর্তি আছে সম্ভাজি মহারাজের মূর্তি। তো খুবই প্যাথেটিক, মানে আমার মনে হয় পার্সোনালি শিবাজি মহারাজের থেকে বেশি প্যাথেটিক লাইফ কিন্তু সম্ভাজি মহারাজ পেয়েছে, যেখানে শিবাজি মহারাজ কিন্তু একজন এস্টাবলিশড একটা কিংডম ছিল, রাজার ছেলে সম্ভাজি এস্টাবলিশড রাজা ছিলেন, তা কিন্তু সেই লাইফটা কিন্তু খুব কম উপভোগ করেছে, মাত্র 33 বছর বয়সে তিনি মারা গেছেন। তো আমি পার্সোনালি মনে করি এই যে শিবাজি, সম্ভাজি, শাহুজি, এই টাইমটা কিন্তু মারাঠা কিংডমের জন্য সত্যি একটা খুব গোল্ডেন টাইম ছিল বলে মনে করি। এর পরবর্তীকালে তারা বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কাজ করেছে, অবাধ লুণ্ঠন করেছে, সেই জন্যই একটা সময় গিয়ে তারা ইংরেজদের হাতেও পরাজিত হয়েছে। তাদের মধ্যে নিজেদের মধ্যে প্রচুর দল তৈরি হয়ে গেছিলো আলাদা আলাদা, সিন্ধিয়া, গায়কওয়াড়, গোয়ালিয়রে আলাদা ছিল, সিন্ধিয়ালা ছিল, বড়োদাতে আলাদা ছিল, এরকম বিভিন্ন সব আলাদা আলাদা দল তৈরি হয়ে গেছিলো এবং নিজেরাই এক মারাপিট করে শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে। নয়তো মারাঠা কিংডমের মধ্যে যে শিবাজি বা সম্ভাজি যে মোটরটা নিয়ে এগিয়েছিল, তারা যদি সেই জায়গায় টিকে থাকতো তাহলে কিন্তু হয়তো ইংরেজরা আমাদের দেশ দখল করতে পারতো না, ঠিক আছে। তো 1689 খ্রিস্টাব্দে সম্ভাজি মহারাজ মারা যান। এখানে এই টিজারে আমরা যেটুকুনি পোর্শন দেখতে পাচ্ছি সেইটা মূলত ওই ফাইটের কথা, যেটা লাস্ট, মানে যেখানে সম্ভাজি ধরা পড়েন মুঘলদের কাছে, সেই ফাইটটা এখানে পুরোটাতে দেখানো হচ্ছে। কারণ দেখবেন এখানে সে একা লড়ে যাচ্ছে প্রচুর মুঘল সেনাদের সাথে, ঠিক আছে, একা লড়ছে সে তরোয়াল নিয়ে, কখনো নোঙর নিয়ে, কখনো ওই বিশাল বড় কাঠের দরজার একটা অংশ নিয়ে। তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে, ওই ব্যাটেলের অংশটা এখানে দেখানো হয়েছে এবং সেখানে তাই খুব অ্যাগ্রেসিভ দেখানো হয়েছে এবং এটা বিভিন্ন জায়গাতেও লেখা হয়েছে সম্ভাজি একা প্রায় 30 জনের মতো মুঘল সৈন্যকে একা মেরে দেওয়ার ক্ষমতা রাখতো। এটা বিভিন্ন তাদের হিস্ট্রিতে লেখা, এটা কতটা বাড়ি লেখা কমে লেখা সেটা না, বাট দে আর ব্রেভ, সেই জন্য ছাপা তাদের বলা হয়, ছাপা তাকে বলা হতো, তার বাবাকে বাঘ বলা হতো। তো ওভারঅল আমার টিচারটা ভালো লেগেছে। তো আপনাদের টিচারটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।